হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বেশ কয়েকটা দিন ভালো মতন রেস্ট নিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, প্রথমেই যেটা দেখাচ্ছি সেইটা আমাদের সব থেকে পছন্দের একটা জিনিস, জানো তো? এখানে অনেক ধরনের আপেলই আমরা দেখেছি, কিন্তু এই যে আপেলটা আমরা নিয়ে আসি মাঝে মাঝে বাজার থেকে, এটা দারুণ খেতে, প্রচণ্ড মিষ্টি হয়। হতে পারে এটা হয়তো জার্মানি থেকে ইম্পোর্টেড, কারণ এখানে আপফেল লেখা ছিল। আপেলকে জার্মান ভাষায় সম্ভবত আপফেল বলা হয়, যদি আমি খুব ভুল না হই। মানে আমি অনেক আগে পড়েছিলাম, তো আমার যেটুকু মনে আছে সেই থেকেই বলছি। আর তার সাথে এই রকম বড় একটা বেদানা বা ডালিম, যেটাই বলো না কেন, এটা আমার অন্যতম প্রিয় একটা ফল। হ্যাঁ, একটুখানি ওই কাটাকাটির ব্যাপার আছে, যেখানে অনেকটাই হ্যাপা মনে হয় থাকে। প্রথমে কাটো, তারপর আবার ভালো করে ছাড়িয়ে নাও। আবার এটা আবার এত বড় একটা আকৃতি দেখছি যে বেশ মনে হচ্ছে চ্যালেঞ্জিংই হবে এই কাটাটা। তবে দেখা যাক, আজকে শুধুমাত্র আপেলটাই কাটছি। একটা আপেলই কেটেছি। একটা কাটলে মোটামুটি 4টে ভাগ হয়ে যায়, দুজনের ইকুয়াল একদম শেয়ার হয়ে যায়। একটু রেখে রেখে খাচ্ছি, কারণ খুব বেশি করে তো আমরা ফল বা সবজি কোনোটাই নিয়ে আসি না। একটু কম কম করে আনি, যাতে অল্প সময়ের মধ্যে উঠে যায়। কারণ ওই যে একটা থেকে যায়, তাতে যদি খারাপ হয়ে যায় ওই ভয়টা থাকে। আর তার সাথে একটা স্টাফড অমলেট বানিয়ে নিচ্ছি, বেল পেপার, ধনেপাতা, লঙ্কা এসব দিয়ে। দুটো ডিমের একটা এরকম বড় সড়ো অমলেট হয়েছিল, যেহেতু অনেক জিনিসপত্র এর মধ্যে রয়েছে। কিন্তু এটা ঠিক কথাই, ওই ভাগাভাগি করে খেলেও কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তিই থেকে যায়। আজকে বেরোনোর প্ল্যান আছে, তার মধ্যে অনেকটাই সকাল সকাল উঠেও পড়েছি। তো সেই জন্য ভাবলাম যে আমার যে প্রয়োজনীয় কাজটা, মানে যেটা আমার হ্যাপি এসকেপ বলতে পারো, মানে অনেকদিন ধরে ধরো স্ট্রেসফুল কোনো কাজ করেছি, তারপর একটু রেস্ট দরকার, সেই সময় লন্ড্রি করে নেওয়া। আর তার পাশাপাশি ধরো বিছানার চাদর, তারপর বালিশের ওয়ার, ডুবে কাভার, এগুলোকে পাল্টানো, এইগুলো আমি করে থাকি। তারপরে মনে হয় একটা নিশ্চিন্তের ঘুম, বা চারদিক খুব ফ্রেশ, আর তখন যেন অটোমেটিক্যালি অনেকখানি মাথাটা হালকা লাগে। আমরা আজকে একটুখানি তেল আভিভে যাচ্ছি, মানে কালকেই ভেবেছিলাম যাব, কিন্তু কাল আর যাওয়া হয়নি। আজকে শুক্রবার, আজকে আবার একটু ট্রান্সপোর্টেরও ব্যাপার থাকে, মানে বন্ধ হয়ে যায় যেহেতু সাবাত শুরু হয়। তো সেই জন্য আমরা একটু সকাল সকালই যাচ্ছি, দেখা যাক বিকেলের মধ্যে আশা করছি ফিরে আসবো। যেগুলো আমাদের এখানকার লোকাল মার্কেটে পাওয়া যায় না যে জিনিসগুলো, সেরকমই কিছু কেনার ইচ্ছা আছে ওখানকার ইন্ডিয়ান স্টোর থেকে। তো চলো তোমাদেরও নিয়ে যাই, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আকাশটা একেবারে ঝকঝকে নীল, আর সেই সঙ্গে আমাদের দুজনের জামাটাও যেন অটোমেটিক্যালি ম্যাচ করে গেছে এই আকাশের ফিল্টারের সাথে। আমরা বাসের জন্য অপেক্ষা করছি বাস স্টপটায়। এখানে এই অপেক্ষা করার সময় এই বিল্ডিংটার অদ্ভুত শেপের ব্যালকনির দিকে বারবার নজর চলে যায়। তেল আভিভের যে দিকটায় এই দোকানটি রয়েছে তার নাম হলো ওম ইন্ডিয়ান স্টোর। আমরা এখানে আগেও অনেকবার এসেছি। প্রথম এসেছিলাম আমাদের এক বান্ধবী, মানে ইসরায়েলি, যার সাথে আলাপ হয়েছিল, হৈমন্তিকা, ওর সাথে। তো ওর সাথেই যখন প্রথম এখানে এসেছিলাম, বেশ অনেক কিছু বাজার করে নিয়ে গেছিলাম। আজকে আবার হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে, সেই জন্য নিজেরাই চলে এসেছি এখানে। মাঝেও একবার এসেছি। আর এখানে আসার পরে না, অনেক কিছুই যেগুলো প্ল্যান করে আসি তার বাইরেও কিন্তু নেওয়া হয়েই যায়, কারণ এত ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, যেটা অবশ্যই আমাদের লোকাল মার্কেটের দিকে থাকে না। আর তখন মনে হয় এখানে যখন এসেইছি, বারে বারে তো আর ওরকমভাবে আসা হয় না, তাই একেবারে নিয়ে চলে যাই। এখানে দেখলাম ধূপও বিক্রি হচ্ছিল, কিন্তু এই ধূপটার আমার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাড়ি থেকে আমি ধূপ নিয়ে এসেছি, এখনো শেষ হয়নি, তাই এটা আর নিলাম না।
আমরা এখন চলে এসেছি এভারেস্ট সেকুয়া কর্নার বলে একটি দোকানে, যেখানেও আমরা হৈমন্তিকার সাথে প্রথমবার এসেছিলাম আর বেশ ভালো খাওয়া দাওয়া করেছিলাম। এটার একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারো অবশ্যই। আর এই এভারেস্ট সেকুয়া কর্নারে কিন্তু একদম অথেন্টিক নেপালি খাবার যেমন পাওয়া যায়, তার পাশাপাশি ভারতীয় খাবারও রয়েছে এখানে। দেখছিলাম অনেকেই থালি নিয়েছে, কিন্তু আমাদের আজকে ওরকম ভাত খাওয়ার ইচ্ছেটা নেই। দেখা যাক কি এখান থেকে নেওয়া যায়। এখানে যে চাটা বানায় সেটা এতটা সুন্দর খেতে হয়, তা আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। আমরা সেই জন্য কিছু নিই আর না নিই প্রথমেই ডিসাইড করলাম যে চাটা কিন্তু এখানে খেতেই হবে। যদিও ভর দুপুর বেলায়, মানে তখন এই ধরো 1টা বাজছে আমাদের লোকাল টাইমে ইসরায়েলের, সেই সময়তে এরমভাবে চা খাওয়াটা হয়তো আমরা কোনোদিনই বাড়িতে থাকলে করব না, কিন্তু এখানে আসার পরে এই চাটা না খেলেই নয়। যেরমভাবে আমরা মশলা চা বানাই সেরকমই, কিন্তু এলাচের একটা অদ্ভুত ওভারপাওয়ারিং গন্ধ রয়েছে, যেটা ভীষণ ভালো লাগছিল। আর এই কাপটা আরো বেশি ইন্টারেস্টিং ছিল। দাঁড়াও তোমাদের দেখাই একবার। আমি তো প্রথমে লক্ষ্যই করিনি, আমি ভাবছিলাম এটা বোধহয় কোনো মেজারমেন্ট কাপ। তারপরে দেখলাম যে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ওই দেখো 140 মিলিলিটার, মানে হচ্ছে ওপেন ইয়োর মাইন্ড, তারপরে রিল্যাক্সড, স্মুথ, অ্যারোম্যাটিক, এরকম বিভিন্ন ধরনের কথা এখানে লেখা রয়েছে। মানে কতখানি খেলে চাটা সেই রকম তুমি ফিল করবে, সেরকমই একটা আইডিয়া তোমাকে দেওয়া হয়েছে। আমরা প্রথমে এখানে নিয়েছিলাম হচ্ছে মোমো, আর এক একজন 2টো প্লেট করেই নিয়েছি, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া, একটা প্লেট থেকে আর খাবো না, ওই জন্য আলাদা আলাদা নিয়েছি। ভীষণ ভালো টেস্ট ছিল মোমোটার, একদমই পাহাড়ি অঞ্চলের মোমো যেরকম হয় সেরকমই কিন্তু খেতে। কাঁটা চামচের পরিবর্তে হাত দিয়ে মোমো খেতেই ভালো লাগে, কিন্তু আজকে কি মনে হলো, হ্যান্ড ওয়াশের জায়গা ছিল যদিও, তাও আমি ভাবলাম ঠিক আছে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে খাওয়া যাক। আমরা না এখানে আগে যতবার এসেছি মোমোর পরিবর্তে অন্যান্য অনেক জিনিস আমরা ট্রাই করেছি। মানে এখানকার যেমন ধরো ফ্রাইড রাইস রয়েছে, বিরিয়ানিও রয়েছে। অবশ্যই তুমি দেশে যেরকম বিরিয়ানি খাও সেরকম পাবে না, একটু আলাদা। কিন্তু বাকি রান্নাগুলোর মধ্যে ইসরায়েলে যেরকম ভাবে খাওয়া দাওয়াটা হয়, মানে একটু লেস স্পাইসি, সেই ব্যাপারটা রয়েছে। তো আমরা দেখলাম যে মোমোটা কিন্তু সব থেকে বেশি সেফ অপশন এখানে, কারণ মোমোটা একদম যেরকম আমরা দেশে পাহাড়ি অঞ্চলে খেয়ে থাকি সেরকমই খেতে। তো সেই জন্য ওইটাই আমরা প্রথমেই ভেবেছিলাম নিই। আর তারপরে আরও একটা কিছু কমন ডিশ নেওয়ার ইচ্ছে ছিল, যেটা দুজনে মিলে ভাগাভাগি করে খাওয়া যেতে পারে। এইটাই হচ্ছে সেকুয়া। নেপালের সেকুয়া একটা অসাধারণ খাবার, এবং আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো পর্ক সেকুয়া। ভালো মতন খাওয়া দাওয়া করে স্টাফড হয়ে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমরা একদম সকালবেলার দিকে গেছিলাম, তো সেই জন্য খুব বেশি সময় তো আমাদের আর ওখানে দিতে হয়নি। আর বিকেলের আগেই প্রায় চলে এসেছি, একদম ঠিকঠাক সময় ঢুকেছি। দেখো কিরকম আবার মেঘলা হয়ে আসছে, বলা যায় না, আবার একটু পরেই হয়তো বৃষ্টি শুরুও হতে পারে। আর এই যে আজকে এই এত কিছু বাজার করে নিয়ে এসেছি, তবে এখন একটুখানি জিরিয়ে নিই, মার সাথেও বাড়িতে কথা বলার আছে। সন্ধেবেলায় টেবিলে সব সাজিয়ে বসবো, তখন না হয় তোমাদের সঙ্গে দেখাবো কি কি আজকে নেওয়া হলো। এখন প্রায় ধরো এই সন্ধে 5:45 হবে, মানে খুব একেবারে দেখে মনে হচ্ছে রাত 8টা হয়তো বেজে গেছে, কিন্তু না, সেটা নয়। একেবারে সন্ধেবেলাতেই এটা নিয়ে বসলাম, বাড়িতেও একটু ছবি তুলে আবার পাঠালাম, আর সেই সঙ্গে তোমাদেরও এবার দেখাই কি কি নেওয়া হয়েছে। প্রথমেই যেটা আমার পছন্দের জিনিস, আর লোকাল মার্কেটে অবশ্যই পাওয়া যায় না, সেটা হচ্ছে এই সয়াবিন। এটা আমরা নিয়েছি কারণ এটা আমার খেতে নিরামিষ দিনে বেশ ভালো লাগে। গোটা মশলার মধ্যে এই গোটা ধনেটা শেষ হয়ে গেছিল, তো সেই জন্য ভাবলাম যে এটা একটা প্যাকেট নিয়ে নিই। ওই ভাজা মশলা করার সময় একটুখানি করতে লাগে, তো সেই জন্য এটা নিয়েছি।
খাওয়া দাওয়ার পরে জোয়ান খাওয়াটা একটা অভ্যেসের মতন জায়গাতেই হয়তো পৌঁছে গেছে, তো সেই জন্য এটা একটুখানি বেশি করেই আমরা স্টক করে নিয়েছি। একটা প্রায় শেষের পথে, তো সেই জন্য আরেকটুখানি আমরা নিয়েই আসলাম ওখান থেকে। আর তার পাশাপাশি যেহেতু এখানে আমি কখনো ম্যাগি দেখতে পাই না, মানে আগে এই ওম ইন্ডিয়ান স্টোরে কিন্তু ম্যাগি আসতো, আমি দেখেছি বিভিন্ন মানুষের ভিডিওতে ম্যাগি ওখানে দেখা যাচ্ছে, কিন্তু আর পাওয়া যায় না। তো সেই জন্য ভাই ভাই পাওয়া গেছিল, তাই এটার একটা বড় প্যাকেট নিয়ে নিলাম। এর মধ্যে 10টা প্যাকেট হয়তো আছে। আর আমার মুগ ডালও ফুরিয়ে গেছিল, সেই জন্য 2টো প্যাকেটের মুগ ডাল নিয়ে নিয়েছি। একমাত্র এই দোকানটাতে গেলেই আমরা সর্ষের তেলের খোঁজ পেয়ে থাকি। প্রথমে তো ভাবতাম যে ইসরায়েলে হয়তো সর্ষের তেল ব্যান্ড পাওয়াই যায় না, এরকম হয়তো অনেক জায়গা আছে যেখানে মাস্টার্ড অয়েল ব্যবহারই হয় না, কিন্তু না, এই দোকানটাতে অবশ্যই পাওয়া যায়। এখানে একটা 10 টাকা লেখা আছে। আমরা প্রথমে ভাবছিলাম হাফ লিটার এই তেলের দাম আমাদের দেশে 10 টাকা, এরকম আবার হয় নাকি। পরে বুঝলাম যে ওটা রিইউজেবল ভ্যালু, মানে এই বটলটা যদি আবার রিইউজ করা হয় তখন হয়তো এরকম একটা ভ্যালু কাজ করে। তবে আসলে আমরা এখানে এই প্রায় ধরো 24 শেকেল এই হাফ লিটার সর্ষের তেলের দাম নিয়েছে এক একটা বটলের। তো এবার কনভার্ট যদি করি আমি আমাদের ইন্ডিয়ান রুপিজে, তাহলে প্রায় 648 টাকা মতন হবে। এবার দেখো, কেউ যদি এখানকার কারেন্সি অনুযায়ী রোজগার করে এবং সেরকমভাবে সে যদি ইনভেস্টও করে, তাহলে কিন্তু ওই কনভার্ট করে আমাদের ইন্ডিয়ান রুপিজে কত খরচা হলো ওইটা ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তখনই মনে হবে অনেক বেশি খরচা হয়ে গেল, আমাদের দেশে তো কত কম প্রাইস। তো যাই হোক, এটা ছাড়া আমরা নিয়েছিলাম পাঁপড়, আর তার পাশাপাশি এই ঝুরি ভাজা আর চানাচুরেরও একটা করে প্যাকেট নিয়েছি। এটা খানিকটা আমাদের ওই হলদিরামসের লাল রঙের যে প্যাকেটটা আছে ঝুরি ভাজার, একটু ঝাল ঝাল ওই রকম খেতে। তার পাশাপাশি আমাদের গুঁড়ো চা ফুরিয়ে গেছিল, সেটাও নেওয়া হয়েছে। আমরা দেশ থেকে আসার সময় সব সময়তেই কিন্তু দার্জিলিং চা নিয়ে আসি, এখানে অনেকদিন ধরেই আমাদের চলে যায়, এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে এই গুঁড়ো চাটা মেনলি ওই দুধ চা মাঝে মাঝে খেতে ইচ্ছা করে সেই সময়ের জন্য। আর তা বাদে অনেক দিন ধরে মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া হয়েছে। এখানকার যে লোকাল মাল্টিগ্রেন হোল হুইট আটা আছে সেটার খেয়েছি রুটি, আর এখন ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু দেশের টাচ হলে ভালো। আশীর্বাদের প্যাকেটটা পাইনি, সম্ভবত 5 কেজির প্যাকেট ছিল, তো আমাদের তো অত লাগবে না, তাই এই এলিট কোম্পানির দেখলাম একটা রয়েছে সেটা নিলাম। আর এই ফালুদা মিক্সটা সৌরভ নিয়েছে, আগে একবার আমরা এনেছিলাম, কিছুই না, জাস্ট দুধটাকে একটুখানি গরম করার পরে এটার পুরো প্যাকেটটাই ঢেলে দিতে হবে, আর তারপরে ওটা রেডি হয়ে যাবে। হয়তো 10-15 মিনিট লাগবে টোটাল প্রসেসটা, তারপর একটু ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে। সব থেকে যেটা আমার কিনে আনন্দ হয়েছে সেটা হচ্ছে লাড্ডুর এই গোটা বাক্সটা। আমি না প্রথমে ভাবছিলাম যে 2টো নিই, তারপর সৌরভ বলছে 2টো নিলে অনেক বেশি হয়ে যাবে, একটাই নেওয়া হোক, কারণ এটাও আমাদের খেতে খেতে অনেকদিন সময় লেগেই যাবে। এটার মধ্যে 12টা পিস লাড্ডু রয়েছে। একটা খেয়ে দেখছিলাম আমরা, খুব সুন্দর একটা কেশরের কিন্তু গন্ধ রয়েছে। অনেক ভালো ভালো জিনিস বাজার করে এনেছি। আচ্ছা, বাঙালি হিসেবে কোন জিনিসটা এর মধ্যে থেকে তোমাদের মনে হচ্ছে যে না হলে চলবে না, একদমই চলবে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যেমন মনে হয় যে সর্ষের তেলটা যদি না হয়, একজন বাঙালির কাছে যদি না থাকে, তাহলে সেটা সত্যিই কিন্তু বড় একটা সমস্যার ব্যাপার। কারণ সর্ষের তেলের ঝাঁঝ রান্নায় একটা আলাদা মাত্রা এনে দেয়। আমার রাতে রান্না বান্না সেরকম কিছু নেই, করাই আছে মোটামুটি। তো সেই জন্য ভাবলাম একটা জিনিস, মানে যেটা পেন্ডিং কাজ ছিল আমার, সেটা একটুখানি করে নেওয়া যাক। খুব বেশি তো আজকে পরিশ্রম হয়নি, তাই সেই জন্য এই ঘিটা বানিয়ে নিচ্ছি। আমরা তো আগে ওই লোকাল স্টোর থেকে, যেখানে আর কি ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, সেখান থেকে ঘি রিস্টক করতাম। তো তারপরে দেখলাম যে ওই স্বাদটা মোটামুটি বাড়িতেও বানিয়ে নেওয়া যাবে, মানে আমাদের দেশের যেরকম ঘি, লক্ষ্মী বা ঝর্ণা ঘি যেরকম হয় সেরকম তো স্বাদের ধারে কাছে নয়, তবে মোটামুটি ঘিয়ের একটা যে ফ্লেভার আছে সেটা বাড়িতেই নিয়ে আসা যাবে। তো সেই জন্য বাড়িতেই কিন্তু আমি আনসল্টেড বাটার দিয়ে এই ঘিটা বানিয়ে নিই। যে দোকান থেকে লাস্ট কিনেছিলাম একটা ঘিয়ের কন্টেনার, সেটাকেই আমি ব্যবহার করি, ওটার মধ্যেই ভালো করে পরিষ্কার করে এরকমভাবে ঘিটা ঢেলে রাখি। তো আজকে মোটামুটি এরকম অবস্থায় রয়েছে, আশা করছি কালকে সকালে ভালো মতন জমে যাবে। কালকে সকালেই না হয় তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, সাথে নিজেও দেখে নেব ঠিকঠাক হলো কিনা। সকালে উঠে প্রথমেই যেটা নজর গেল আমার সেটা হচ্ছে যে এই ঘিটা জমেছে কিনা।
তো দেখলাম হ্যাঁ ভালোই জমে গেছে। এটা ওই শুধুমাত্র ভাতে মানে ঘি ভাত হিসেবে খাওয়ার থেকেও রান্নাবান্নায় অনেক সময়তেই দিতে লাগে, তো মানে শেষে একটু ঘি গরম মশলা দেওয়ার জন্য। তো সেই জন্য এটা না থাকলে কেমন একটা মনে হয় কি যেন নেই বাড়িতে, তাই বানিয়ে রাখলাম। ভালোভাবেই ইউজ হবে আজকে। বেশ অনেকদিন পরে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, তো সেই জন্য প্রায় হয়েই এসেছে। একেবারে শেষে ওই ঘি আর গরম মশলা একটু দেব। যদিও আজকে আমি গরম মশলা দিচ্ছি না, আমার কাছে ভাজা মশলাও সেটাও বানানো থাকে, সেই জন্য অল্প করে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর তারপরে ঘিটা দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে যাবে। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা জব্বর হয়েছে। যাক তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।